Assalamu alaikum. Hello and welcome to another class at Bhanga Virtual School. At the beginning of my lecture, I would like to introduce myself. Many of you know that my name is Asaduzzaman Roni and I am an assistant teacher at Brahmankanda AS Academy High School. And today I am going to take a class for the students of class 9, 10 or the candidates of SSC candidates of 2021, 2022 or any other students who wants to learn English. যে শিক্ষার্থী ইংরেজি শিখতে চায় সবার জন্যই আজকের ক্লাসটি অত্যন্ত ফলপ্রসূ হবে এবং অত্যন্ত কার্যকরী হবে যদি ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখে এবং আমাদের ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এটা যদি শোনে এবং সিমিলার সেন্টেন্সেস এবং সিমিলার জিনিস তৈরি করতে চেষ্টা করে। আমরা ক্লাসে অনেকটা চর্চা করার বিষয় দেখিয়েও দিব যাতে করে ক্লাসটার অধিকাংশই আমাদের এই ক্লাস চলাকালীন সময় হয়ে যায়। যারা লাইভে আছেন অনুগ্রহ করে আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন, এতে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। যাই হোক, লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। আমরা আলোচনা করছি মূলত কমপ্লিটিং সেন্টেন্সেস নিয়ে, বাক্য সম্পন্নকরণ নিয়ে। বাক্য সম্পন্নকরণ বলতে কি বুঝি? একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করা। একটা বাক্যের 1/4 বা অর্ধাংশ অথবা 3/4 দেওয়া থাকবে আর বাকিটুকু দিয়ে অর্থপূর্ণভাবে গ্রামার ঠিক রেখে বাক্যটাকে সম্পন্ন করতে হবে। এটা নবম দশম শ্রেণীর সিলেবাসের কোয়েশ্চেন নাম্বার 7 এসে থাকে। তাছাড়া অন্যান্য যে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই বাক্যের গঠনগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি শিখতে দুটো বিষয় লাগে। আমি বলে থাকি প্রায়ই আমার ক্লাসগুলোতে, আমি সবসময় বলি, if anyone wants to learn English or any other language of this world, then two things are a must. What are those two things? First one is that they must have to learn the meanings of the words, and secondly, or the latter one, is that they must have to learn the construction or structures of that language. একটা ভাষা জানতে হলে ওই ভাষার শব্দ এবং ওই ভাষার গঠন জানতে হবে, বাক্যের গঠন। শুধু শব্দ জানলে, বাক্যের গঠন না জানলে কখনোই একটা ভাষাকে আয়ত্ত করা সম্ভব নয়। আবার শুধু বাক্যের গঠন জানলে, শব্দ না জানলে কখনোই একটা ভাষাকে ফলপ্রসূভাবে প্রয়োগ করা সম্ভব নয়। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। টুডে আমরা বলেছি শুরুতেই যে ওয়েলকাম টু ভাঙ্গা ভার্চুয়াল স্কুল। এটা ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের একটা ক্লাস। ভাঙ্গা উপজেলা সহ যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই ক্লাসটি দেখবে, সবার জন্যই এই ক্লাসটি ফলপ্রসূ হবে। সো let's get started, but before starting the main topic, I would like to inform the students that what are the objectives of our today's class or today's lesson. মানে আমাদের শিক্ষার্থীরা আজকের ক্লাসটা করলে আসলে কতটুকু লাভবান হবে, সেটা হোক শিক্ষার্থীরা বা অন্যান্য ভিউয়ার্স or any other person who is watching this video. আজকের ক্লাসটির করলে আসলে কি হবে, আমরা 3টি লার্নিং আউটকামস লিখে রেখেছি। দ্যাট মিনস আফটার কমপ্লিটিং দ্য লেসন or today's lesson, students will be able to, number 1, apply condition in sentences. That means students will be able to use conditional moods. They will be able to use condition in their sentences, and secondly, they will be able to make similar sentences. That means I have written some sentences. They will be able to make similar sentences. Thousands of sentences can be made by learning these only 3 sentences. 18টি সেন্টেন্স শিখে হাজার হাজার বাক্য তৈরি করা যেতে পারে। And the last one is that they will be able to complete an incomplete sentence. তারা একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে পারবে। So my dear students, let's start our main topic. যদি তুমি আমায় দাওয়াত দাও আমি যাব। একটা যদি আছে। যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, আরেকটা যদি আছে। যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, আরেকটা যদি আছে। এই যে ক্লাসটা মূলত এরকম একটা ক্লাস আমি কোনো এক সময় নিয়েছিলাম, বাট আনফরচুনেটলি টেকনিক্যাল রিজনের কারণে ক্লাসটি নষ্ট হয়ে গিয়েছে আর সেই ক্লাসটি রিপিট করছি আজকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সেই ক্লাসটি রিপিট হলেও নতুনত্ব থাকবে,
থাকবে কিছু মজাদার বাক্য, যে বাক্যগুলো দেখে, যে বাক্যগুলো শিখে শিক্ষার্থীরা আরও অনেক বাক্য তৈরি করতে পারবে। তো দেখো, কন্ডিশনাল সেন্টেন্স বলতে আসলে আমরা কি বুঝি? কন্ডিশনাল বলতে বুঝি যে সেই সমস্ত সেন্টেন্স যার মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়, যার মধ্যে একটা শর্ত প্রয়োগ করা হয়। যদি তুমি আমায় দাওয়াত দাও, আমি যাব, এই বাক্যের অর্থ হচ্ছে যে দাওয়াত দিলে যাব, না দিল তো যাব না, অর্থাৎ একটা যদি আছে। পরের বাক্য দুটো বাংলা লিখেছি এক, কিন্তু অর্থ এক নয়। বাংলা যদিও এক লিখেছি, অর্থ এক নয়, অর্থ ভিন্ন, এবং এই বিষয়টা বুঝতে হলে একটু সময় দিতে হবে। So my dear students, please try your best. Hey, I'm sorry. এটা আমার ঘরে আমার স্কুল, তাই আমার বাড়ির পোলাপান একটু ফান করছে। Alright, let's get to the point. কন্ডিশনাল সেন্টেন্স মূলত 3 ধরনের হয়ে থাকে, যদিও 4 প্রকারেও করা যেতে পারে, এবং বিভিন্ন বইয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখে থাকবে যে কন্ডিশনাল সেন্টেন্সেস 4টি। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। আমরা সবগুলো নিয়ে আলোচনা করব, একটু ধৈর্য লাগবে। যদি এখন ক্লাসটি দেখতে না পারো, শেয়ার করে তোমার ওয়ালে রেখে দাও, তুমি পরবর্তীতে দেখে নিবে। এই ক্লাসটি জানলে, এই ক্লাসটি দেখার পরে আসলে কথায় হবে না, আমরা বাস্তবে প্রয়োগ করতে শিখি। কন্ডিশনাল সেন্টেন্সে যদি তুমি আমায় দাওয়াত দাও তাহলে আমি যাব, এখানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে একজন দাওয়াত দিলেই আরেকজনের যাওয়া সম্ভব। এখানে আমরা ছোট্ট একটু গল্প আকারে মনে রাখবো, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো, আজকে আমরা জানি আজকে শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার। ধরো তোমার একটা বন্ধুর জন্মদিন রবিবারে, তো সে বন্ধু তোমায় বলল যে বন্ধু, আমার জন্মদিন রবিবারে, তুমি কি আসবে? তো আমি বললাম, হ্যাঁ, যদি তুমি আমায় দাওয়াত দাও তাহলে আমি যাব। ইট ইজ পসিবল। এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়ে থাকে। একটা কাজ সম্পন্ন হওয়ার শর্তে যদি আরেকটা কাজ সম্পন্ন হওয়া পসিবল হয়, তাহলে সাধারণত ফার্স্ট কন্ডিশনাল হিসেবে ব্যবহার করে থাকি। যদিও ফার্স্ট কন্ডিশনালে আরও দুটো নাম রয়েছে। ইন্টারন্যাশনালি রেকগনাইজড নেম হচ্ছে, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলে থাকি। এটার প্রকৃত নাম প্রবাবল কন্ডিশনাল, এবং কেউ কেউ এটাকে প্রেজেন্ট কন্ডিশনাল হিসেবেও বলে থাকে। আবার যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলে থাকি, ওটাকে ইমপ্রবাবল কন্ডিশনাল, এবং কেউ কেউ পাস্ট কন্ডিশনালও বলে থাকে। আর যেটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলি, সেটার প্রকৃত নাম ইম্পসিবল কন্ডিশনাল, এবং সেটাকে কেউ কেউ পারফেক্ট কন্ডিশনালও বলে থাকে। সো আসলে আমার একটা ফোনে ডিস্টার্ব দিচ্ছে, কেউ নক করছে, আই এম সরি। সো যেটা ফার্স্ট কন্ডিশনাল, আসলে গঠনগুলো কেমন, গঠনগুলো বোঝানোর জন্য আমরা উপরেই লিখে দেব, যেখানে কন্ডিশনাল লিখেছিলাম। তোমরা একটু মনোযোগী হলে হয়ে যাবে। দেখো, আমি নাম্বার 1 দিয়ে একটা গঠন লিখছি। ধরো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1। V1 বলতে কি বুঝি? V1 বলতে বুঝি ভার্বের ফার্স্ট স্টেজ অফ ভার্ব মিনস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রথম সারি। কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে আমরা যে সারিগুলো শিখেছিলাম, গো অ্যান্ড গন, টু রিটার্ন, রাইট টু রিটার্ন, নাউন ইউ নাউন, এটসেট্রা, এই সমস্ত ভার্বগুলোর প্রথম সারিকে বলা হয় ফার্স্ট স্টেজ অফ ভার্ব, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে যদি আমরা দেখি ইফের সাথে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অন্যান্য অংশ থাকতে পারে, অবশ্যই একটা কমা থাকবে, এবং পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস হয় একটা শ্যাল, না হলে একটা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অন্যান্য অংশ থাকলে সেগুলো থাকবে, লাস্টে হবে ফুল স্টপ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বলো তো ফার্স্ট কন্ডিশনালের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ই প্লাস সাবজেক্ট প্লাস V1 যদি থাকে, পরবর্তী অংশ কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল সহ V1। অন্যভাবে আমরা বলতে পারি, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তোমরা একটু আমার সাথে রিপিট করো, বলো, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বলো, রিপিট করো, ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ ইফের সাথে যদি আমরা বর্তমানকে প্রকাশ করি, সাধারণত পরবর্তী অংশকে আমরা ভবিষ্যতে নিয়ে নিব। অর্থাৎ ইফের সাথে প্রেজেন্ট, কিন্তু পরবর্তী অংশ ফিউচার। এগুলোকে ঘুরিয়েও লেখা সম্ভব। অর্থাৎ ফিউচার অংশ যদি আমি আগে দিই, আর প্রেজেন্ট অংশ বা ইফ ক্লজ বা ইফের ইফযুক্ত বাক্যাংশ যদি আমরা পরে দিই, তাহলে সব ঠিক থাকবে, শুধু কমাটা থাকবে না, অর্থ একই হবে। তাহলে যদি তুমি আমায় দাওয়াত দাও, আমি যাব। ইফ ইউ ইনভাইট, INVIT, ইনভাইট মি, একটা কমা অবশ্যই দিতে হবে, এটা বাধ্যতামূলক। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের
একটা স্বাধীন ক্লজ একটা পরাধীন ক্লজ থাকে। যদি স্বাধীন ক্লজটাকে আগে দেই, পরাধীন ক্লজটাকে পরে দেই, সেক্ষেত্রে কমা লাগে না। কিন্তু যদি পরাধীন ক্লজকে আগে দেই, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে অংশটা আছে সে অংশ যদি আগে দেই, তাহলে সে অংশ যেখানে শেষ হবে অবশ্যই সেখানে একটা কমা দিতে হবে, কারণ এই কমাটার একটা মিনিং আছে। যেমন এই বাক্যে ইফ মানে যদি, এই কমার অর্থ হচ্ছে তবে। এরকমভাবে কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে প্রথম কনজাংশনের অর্থ যদি হয় যেহেতু, তাহলে ওই কমার অর্থ হয় সেহেতু। যদি কনজাংশনের অর্থ হয় যখন, তাহলে এই কমার অর্থ হয় তখন। তাই কমাটা দেওয়া বাধ্যতামূলক। তাহলে যদি তুমি আমায় দাওয়াত দাও, ইফ ইউ ইনভাইট মি, আমি যাব, আই সংক্ষেপে লিখছি আইল গো। আমি জানি অনেকেই বলবে স্যার আয়ের পর তো শ্যাল হয়, ফার্স্ট পার্সনের পরে তো শ্যাল হয়, অন্যান্য পার্সনের পরে উইল হয়। আমি জানি এই রুল। তোমরা রেনান মার্টিন, টিজাই ফ্রিডরিকেস, রেইমন্ড মার্ফির বইগুলো পড়লেই তোমরা বিস্তারিত পেয়ে যাবে। আধুনিক কালে যে কোনো পার্সনের পরে তুমি উইল ব্যবহার করতে পারো। আধুনিক কালে যে কোনো পার্সনের পরে তুমি উইল ব্যবহার করতে পারো। আমি সব জায়গায় উইল ব্যবহার করে দিচ্ছি। কারো যদি কোনো বাক্য দেখে কোনো কনফিউশন জাগে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইফের সাথে যদি প্রেজেন্ট থাকে, পরবর্তী অংশ ফিউচার। আসলে এতটুকু জানা যথেষ্ট নয়। কি করতে হবে আমাদের? এটা দিয়ে আরও অনেক বাক্য তৈরি করতে হবে। আমরা লিখেছি ইফ ইউ ইনভাইট মি আইল গো। তুমি যদি আমায় দাওয়াত দাও আমি যাব। হতে পারে না যদি তুমি আসো তাহলে আমি খুশি হব। ইফ ইউ কাম আইল বি হ্যাপি। ইফ ইউ কাম আইল বি হ্যাপি। যদি সে পড়ে তাহলে সে অনেক কিছু শিখবে। ইফ হি reads, he will learn many things. If he reads, he will learn many things. যদি সে পড়ে তাহলে সে পাস করবে। If he studies or if he reads well, he will pass in the exam. অর্থাৎ এক অংশ প্রেজেন্ট, পরের অংশ ফিউচার। ঘুরিয়েও বলা যাবে he will pass in the exam if he reads well. If he will pass in the exam if he reads well. হতে পারে যে আমি খুব খুশি হব যদি তুমি আসো। I'll be very happy if you come. I'll be very happy if you come. এইভাবে তুমি আরও বানাতে পারো। যদি বাবা বলে তাহলে আমি তার সাথে বাজারে যাব। If father asks me, এখানে বলা অর্থে ask হবে। If father asks me, I'll go to market with him. I'll go to market with him. যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি কৃতজ্ঞ থাকব। If you help me, I'll be grateful. যদি তুমি আমায় সাহায্য করো, if you help me, I'll be grateful to you. অর্থাৎ তোমার কি করতে হবে? তুমি যে বাক্যগুলো শুনছো, you have to make similar sentences. তোমার এই টাইপের আরও বাক্য প্রচুর পরিমাণে বানাতে হবে। যদি তুমি বানাতে পারো এবং বলতে বলতে কখনো তুমি ফ্লুয়েন্সি আনতে পারো, তুমি যদি ফ্লুয়েন্ট স্পিকার হতে পারো, দেন ইট উইল বি ইফেক্টিভ অ্যান্ড ইট উইল বি ইফেক্টিভ ফর ইউর হোল লাইফ। এটা তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের এই পর্যায়ে আমি তোমাদের একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। তোমরা একটু বলো প্রেজেন্ট কন্ডিশনাল অথবা যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলে থাকি, অথবা যেটার প্রকৃত নাম প্রবাবল কন্ডিশনাল, এই কন্ডিশনালের গঠন কি? সময় দিচ্ছি 30 সেকেন্ডস। আমি জানি অনেকেই ঠিক বলেছো। এই কন্ডিশনালের গঠন হচ্ছে ইফের সাথে প্রেজেন্ট থাকবে আর পরবর্তী অংশ হবে ফিউচার। দ্যাটস গ্রেট। এই বাক্যটা বাদে তোমরা একটু অন্য একটা বাক্যের এক্সাম্পল দাও তো। অর্থাৎ যদি তুমি আমায় দাওয়াত দাও আমি যাব, ইফ ইউ ইনভাইট মি আইল গো। এই বাক্যটা ব্যতীত তোমরা অন্য যে কোনো একটি বাক্যের এক্সাম্পল দাও। আমি যে উদাহরণগুলো দিয়েছি সেখান থেকেও দিতে পারো, তোমরা চাইলে অন্য কোনো বই থেকেও দিতে পারো, অথবা তোমার মন থেকে তুমি বানিয়ে দিতে পারো, বাস্তব জীবন ভিত্তিক বাক্য বলতে পারো। যে যদি সে মাঠে আসে তাহলে সে খেলবে। ইফ হি কামস ইন দ্য ফিল্ড অর প্লেগ্রাউন্ড হি উইল প্লে। যদি সে খেলে তাহলে সে জিতবে। ইফ হি প্লেস হি উইল বি he will win. যদি সে খেলে, if he plays, সে জিতবে, he will win. I know that we have been directed to conduct our classes in English, but it is a matter of great regret that if I just conduct the class fully in English, most of the students will not understand my speech, and if they don't understand, they will not learn. So understandability is one of the most important matters in learning. I know that understandability is one of the most important matters of learning. শেখার জন্য বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডেবিলিটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ দেন ইট উইল নট বি ইফেক্টিভ। যদি তুমি আমার কথা বুঝতেই না পারো তাহলে এটা ইফেক্টিভ হবে না, এটা কার্যকরী হবে না। সো আন্ডারস্ট্যান্ডেবিলিটি ইজ এ মাস্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম জাস্ট ট্রাইং মাই বেস্ট টু স্পিক ইন ইংলিশ, অ্যান্ড
I am also at the same time trying to translate them into Bangla so that you understand. Bengali is our mother tongue, and if I just conduct the class combining two languages, English and Bangla, then it will be effective. I know that somebody may interfere with or somebody may disagree with me, but everyone has his own opinions. Okay, let's get to the next point. তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল শিখলাম if এর সাথে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তী অংশ ফিউচার হবে। নিজেরা বাক্য তৈরি করবে নিজের মতো করে। আমি উদাহরণটা মুছে দিচ্ছি, গঠনটা রাখছি। এবারে দেখো, যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম। মজার ব্যাপার দেখো, এখানে আমি দুটো বাক্যই একই লিখেছি, থার্ড কন্ডিশনালও লিখেছি যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম। তাহলে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে কেন দুটো দুটো এক রকমের লেখা কিন্তু দুটো দুই রকমের কন্ডিশনাল। এবার আমরা সেই শুরুর গল্পে ফিরে আসি। বলেছিলাম কি, তোমার এক বন্ধুর জন্মদিন রবিবারে, আজকে শুক্রবার, তোমায় বলছে বন্ধু রবিবারে আমার জন্মদিন, তুমি কি যাবা? তুমি বলেছিলা যদি তুমি আমায় দাওয়াত দাও তাহলে আমি যাব। এটা ফার্স্ট কন্ডিশনাল। এখন শোনো, মনে করো দাওয়াত দাওনি, এখন দাওয়াত পাওনি, দাওয়াত দেয়নি তোমার বন্ধু। শনিবারে সকালে তোমার ওই বন্ধু বলছে বন্ধু কালকে আমার জন্মদিন, তুই কি আসবি? তুমি ওকে বললা যে যদি তুমি দাওয়াত দিতে তাহলে আমি যেতাম। দেখো, রবিবারে জন্মদিন, খেয়াল করে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। রবিবারে জন্মদিন, তুমি শনিবারে বলছো তোমার বন্ধুকে যদি তুমি দাওয়াত দিতে তাহলে আমি যেতাম। আমরা জানি যেতামটা পাস্ট টেন্স, কিন্তু এটা কি পাস্ট বোঝাচ্ছে? আসলে এটা আদৌ পাস্ট বোঝাচ্ছে না, এটা এক ধরনের ফিউচার, কিন্তু পাস্ট মুডে আছে। অর্থাৎ যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম। এখন রবিবারে যেহেতু জন্মদিন সন্ধ্যায় পালিত হয়, শনিবারে সকালে কথা হচ্ছে, তাহলে শনিবারে দুপুরে দাওয়াত দিতে পারে, শনিবারে বিকেলে দাওয়াত দিতে পারে, শনিবারে রাতে দাওয়াত দিতে পারে, এমনকি রবিবারে সকালে বা দুপুরে দাওয়াত দিতে পারে। যেমন এখনও সম্ভাবনা আছে, এখনও পসিবল। সেক্ষেত্রে হবে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ এইটা যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম। আর নিচে যেটা লিখেছি যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, এটার ব্যাখ্যাটা একটু শুনে নেই। ধরো রবিবারে সন্ধ্যায় জন্মদিন হয়ে গেছে, সোমবারের দিন তোমার ওই বন্ধুর সাথে কথা হচ্ছে, বন্ধু কালকে আমার জন্মদিন ছিল, তুই আসলি না কেন? এখন তুমি বললে যদি তুমি আমায় দাওয়াত দিতে তাহলে আমি যেতাম। তার মানে কি যে তুমি আসলে আমাকে দাওয়াত দাওনি, তাই আমি যাইনি। এখন কি আর যাওয়া সম্ভব? নো, ইটস ইম্পসিবল। যখন রবিবারের অনুষ্ঠানের বিষয়ে শনিবারে কথা হচ্ছে আর বলা হচ্ছে যদি তুমি দাওয়াত দিতে তাহলে আমি যেতাম, তখন এটা পসিবল, দাওয়াত দেওয়া পসিবল, যাওয়া পসিবল। কিন্তু রবিবারে অনুষ্ঠান হয়ে গেছে, সোমবারে কথা হচ্ছে যদি তুমি আমায় দাওয়াত দিতে তাহলে আমি যেতাম, তাহলে এটা আর সম্ভব নয়। এটাকেই বলা হয় ইম্পসিবল কন্ডিশনাল, এটাকেই কেউ কেউ বলে থাকে পারফেক্ট কন্ডিশনাল, এটাকে আমরা বলে থাকি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের ব্যাখ্যায় পরে আসতেছি। সেকেন্ড কন্ডিশনালের গঠনে আসি। সেকেন্ড কন্ডিশনালে মনে রাখবো শর্তযুক্ত অংশটুকু যদি, অর্থাৎ ইফ যুক্ত অংশটুকু যদি সাবজেক্ট প্লাস V2 থাকে পরবর্তী অংশে, অর্থাৎ ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে আমরা একটা সাবজেক্ট দেবো, প্লাস হয় একটা উড ব্যবহার করব, না হয় একটা কুড ব্যবহার করব COULD, অথবা একটা মাইট ব্যবহার করব MIGHT, মাইট ব্যবহার করব। এবং আমরা জানি উড, কুড, মাইট এগুলো হচ্ছে মোডালের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এরপর আর কিছু থাকলে সেগুলো বসে যাবে, লাস্টে একটা ফুল স্টপ হবে। কথাগুলো বোঝার চেষ্টা করি। ফার্স্ট কন্ডিশনালে বলেছি ইফের সাথে প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ ফিউচার, বা সেকেন্ড কন্ডিশনালে বলছি কি ইফের সাথে পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থটা কেমন হবে? যদি তুমি আমায় দাওয়াত দিতে তাহলে আমি যেতাম, যদি সে আসতো তাহলে আমি খুশি হতাম, যদি তুমি আমায় বলতে তাহলে আমি তোমায় কল করতাম, যদি সে বলতে চাইতো তাহলে সে বলতে পারতো। অর্থাৎ অর্থ অনুসারে চেঞ্জ হইতে পারে। I'm sorry. So my dear students, let's come to the point. যদি তুমি আমায় দাওয়াত দিতে তাহলে আমি যেতাম। দেখো ইফ যুক্ত অংশটুকু, ইফ প্লাস সাবজেক্টকে তুমি, ইউ, দাওয়াত দেয় ইংরেজি ইনভাইট, কিন্তু আমরা জানি এটা পাস্ট টেন্স, তাই ইনভাইটেড, অর্থাৎ এখানে V2 লাগবে। যদি তুমি আমায় দাওয়াত দিতে, ইনভাইটেড কাকে? আমাকে, মি, একটা কমা, আমি যেতাম, I would go। তুমি বলতে পারো স্যার উড, কুড, মাইট লিখেছেন, তাহলে কুড লিখতে পারতাম না? আসলে কুড লিখতে পারতাম, সেক্ষেত্রে অর্থটা একটু ঘুরে যেত, গ্রামার ঠিক থাকতো। যেমন ইফ ইউ ইনভাইটেড মি আই কুড গো, এর অর্থ হচ্ছে যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতে পারতাম। আর ইফ ইউ ইনভাইটেড মি আই
মাইট গো এর অর্থ হচ্ছে যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি হয়তো যেতাম, অর্থাৎ যেতাম, যেতে পারতাম বা হয়তো যেতাম, এই অর্থ প্রকাশ করার জন্য যথাক্রমে উড, কুড এবং মাইট ব্যবহার করতে হবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গোই দিতে হবে। এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে না, কারণ উড ব্যবহার করা হয়েছে, এটা একটা মডেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি? আমি আবার রিপিট করছি, তোমরা বলো তো সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি? ডিয়ার ভিউয়ার্স, যারা এই লাইভটিতে অংশগ্রহণ করেছেন তারা একটু কমেন্টে লিখতে পারেন সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 যদি থাকে, পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাটস রাইট। ওকে, এখন এক্সাম্পল আসা যাক। যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম। ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো। তাহলে যদি তুমি আসতে আমি খুশি হতাম। ইফ ইউ কেম, আগে বলেছিলাম কাম, এখন কি বলছি? কেম। যদি তুমি আসতে তাহলে আমি খুশি হতাম। ইফ ইউ কেম আই উড বি হ্যাপি। যদি তুমি আমাকে সাহায্য করতে আমি খুব খুশি হতাম। ইফ ইউ হেল্পড মি আই উড বি ভেরি হ্যাপি। ইফ ইউ হেল্পড মি আই উড বি ভেরি হ্যাপি। যদি সে পড়তো, ভালোভাবে পাশ করতো, বা যদি সে ভালোভাবে পড়তো তাহলে পাশ করতো। ধরো পরীক্ষা এখনও হয়নি, এখনও হওয়া সম্ভব, এরকম যদি হয় যে এখনও পড়ছে না, কিন্তু আমরা মন্তব্য করছি ছেলেটা পড়ছে না, ভালো রেজাল্ট করবে কি না। যদি সে ভালোভাবে পড়তো তাহলে ভালো রেজাল্ট করতো। অর্থাৎ ইফ হি স্টাডিড ওয়েল হি উড মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। ইফ হি স্টাডিড ওয়েল হি উড মেক আ ব্রিলিয়ান্ট রেজাল্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এইভাবে তোমরা নিজেরা আরও কয়েকটা বাক্যের এক্সাম্পল দাও তো। পাস্ট যেটা সেকেন্ড কন্ডিশনাল আমরা বলেছি প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এবং এটার একটা অর্থ হচ্ছে এরকম যে একটা কাজ এখনও হয় নাই, তবে যদি একটা কাজ হইতো এখনও হওয়া সম্ভব। একটা কাজ যদি এখনও হয় তাহলে অন্য কাজটি হওয়া সম্ভব, শর্ত পূরণ সাপেক্ষে ফলাফল পাওয়া সম্ভব। তাহলে মাথায় রাখতে হবে যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম। ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো। এটার মতো করে আরও অনেক বাক্য বলা যাবে। এবার একটু মজা আসা যাক। সেকেন্ড কন্ডিশনালের মধ্যে একটু বাড়তি বিষয় আছে। বাড়তি বিষয়টা কি? সবসময় মনে রাখতে হবে সেকেন্ড কন্ডিশনাল ই প্লাস সাবজেক্ট প্লাস V2 বসে, অর্থাৎ কাম থাকলে কেম হবে, রাইট থাকলে রোড হবে, নো থাকলে নিউ হবে। যে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন যদি বি ভার্ব মেইন ভার্ব হয়, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্মে কী কী আছে? ওয়াজ বা ওয়ার। মজার ব্যাপার হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে কোনো দিনও কোনো পার্সনের পরে ওয়াজ হবে না, এখানে হবে ওয়ার। অর্থাৎ যদি বি ভার্ব মেইন ভার্ব হয় তাহলে হবে ওয়ার, অর্থটা হবে হওয়া জাতীয়। যেমন আমি যদি তুমি হতাম এটা করতাম না। বাক্যটা একটু খেয়াল করো তো। আমি যদি বলি আমি যদি তুমি হতাম এটা করতাম না, আমি যদি তুমি হতাম এটা করতাম না। আমি যদি রাজা হতাম দেশের লোকদেরকে সাহায্য করতাম। আমি যদি রাজা হতাম দেশের লোকদেরকে সাহায্য করতাম। আমি যদি একটা পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম। How romantic. This sentence is getting very romantic. Okay, my dear students, listen to me carefully. So, আমি যদি পাখি হতাম, আমি জানি এটা সম্ভব নয়, এটা অসম্ভব হওয়ার কথা থার্ড কন্ডিশনালে, কিন্তু আনরিয়েল পাস্ট টেন্স প্রকাশ করার জন্য সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল ব্যবহার করা যেতে পারে। যেমন ইফ আয়ের পরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল সর্বদাই হবে ওয়ার। ইফ আই ওয়ার এ বার্ড, BIRD বার্ড, টা কমা আই পরের অংশে কোনো ঝামেলা নাই, উড ফ্লাই টু ইউ, FLY ফ্লাই টু ইউ। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ। আমরা জানি এই টাইপের বাক্যগুলো অনেক কাজে লাগে। যদি আমি একটি পাখি হতাম আমি তোমার কাছে উড়ে যেতাম, এটা মেসেজিংয়ে লাগে, এটা লেখালেখিতে লাগে, এটা ডায়ালগে লাগে। ব্যাপারটা হচ্ছে আনরিয়েল পাস্ট টেন্স প্রকাশ করার জন্য সেকেন্ড কন্ডিশনালে আমরা যদি বি ভার্ব ব্যবহার করি তাহলে অবশ্যই সব পার্সনের পরে ওয়ার ব্যবহার করব। আরও একটা মজার বিষয় আছে, আমরা গঠনে দিয়েছি প্লাস সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের পাস্ট ফর্ম এবং বাকি অংশ। দেখো যদি ওয়ার হয় অথবা মেইন ভার্ব যদি হ্যাভ ভার্ব হয় সেক্ষেত্রে এখানে হ্যাড আসতে পারে। হ্যাভের পাস্ট ফর্ম তো হ্যাড, মানে যদি আমার অনেক টাকা থাকতো আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড মাচ মানি আই উড হেল্প ইউ। ইফ আই হ্যাড মাচ মানি আই উড হেল্প ইউ। আমার যদি অনেক টাকা থাকতো আই উড হেল্প ইউ। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স করা যাবে। কিভাবে?
যদি মেইন ভার্বটা ওয়ার অথবা হ্যাড হয় তাহলে ওয়ার বা হ্যাডকে ইফের জায়গায় বসিয়ে দিয়ে বাকি অংশ ঠিক রাখা যাবে। অর্থাৎ যে বাক্যটা এখানে লিখেছি, আমি যদি পাখি হতাম, আমি তোমার কাছে উড়ে যেতাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, এই বাক্যটাকে এই ওয়ার মুছে দিয়ে, এই ইফ মুছে দিয়ে, এই ইফের জায়গায় যদি আমি ওয়ার দিয়ে দেই, ওয়ার আই এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, ওয়ার আই এ বার্ড আই উড ফ্লাই টু ইউ, আমি যদি পাখি হতাম আমি তোমার কাছে উড়ে যেতাম। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড মানে হচ্ছে এটাকে ঘুরিয়ে লেখা যাবে ওয়ার আই এ বার্ড। ইফ আই ওয়ার এ বার্ড এটাকে ঘুরিয়ে লেখা যাবে ওয়ার আই এ বার্ড। যদি এমন হয় আমি আমার যদি অনেক টাকা থাকতো, ইফ আই হ্যাড মাচ মানি, এটাকে ঘুরিয়ে লেখা যাবে হ্যাড আই মাচ মানি, হ্যাড আই মাচ মানি। আমি গঠনটা আবার লিখে দিচ্ছি, তাই উদাহরণটা মুছে দিচ্ছি, খেয়াল করি। সেকেন্ড কন্ডিশনালকে আমরা ঘুরিয়ে লিখতে পারি কিভাবে? ইফের পরিবর্তে যদি আমরা ওয়ারটাকে আগে আনি অথবা হ্যাডটাকে আগে আনি, যদি হ্যাড মেইন ভার্ব হয় তাহলে সরাসরি সাবজেক্ট, অন্যান্য অংশ কমা, পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট সব V1। আর যদি আমরা ঘুরিয়ে লিখি, পরের অংশ আগে লিখি, আগের অংশ পরে লিখি, তাহলে সব ঠিক থাকবে, শুধু কমা হবে না। সব ঠিক থাকবে, শুধু কমা হবে না। আমি কয়েকজন ভিউয়ার্স দেখতে পাচ্ছি। প্লিজ শেয়ার দ্য ভিডিও, দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর অলমোস্ট অল দ্য স্টুডেন্টস। ওকে, আমরা থার্ড কন্ডিশনালে চলে যাব। যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, এটা যদি এমন হয় যে রবিবারে অনুষ্ঠান হয়ে গেছে বাট সোমবারে আমরা বলছি যে যদি তুমি আমায় দাওয়াত দিতে তাহলে আমি যেতাম। এখন রবিবারের বিষয় সোমবারে তো আর সম্ভব না, তাহলে এটা ইম্পসিবল কন্ডিশনাল। যেটা ইম্পসিবল কন্ডিশনাল সেটার গঠনটা কেমন, অর্থাৎ থার্ড কন্ডিশনালের গঠনটা কেমন হবে? থার্ড কন্ডিশনাল গঠন হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা কোন টেন্স? V3 মানে থার্ড স্টেজ অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নামে যেটাকে আমরা চিনি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রে পরবর্তী অংশ কি করতে হবে? এরপরে সাবজেক্ট থাকবে প্লাস হয় একটা উড, না হয় একটা কুড, না হয় একটা মাইট, MIGST, মাইট প্লাস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ডটা ছোট হয়, আমি লার্নিং আউটকামসটা মুছে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো লার্নিং আউটকামস কী কী আজকে। অ্যাপ্লাই কন্ডিশন ইন সেন্টেন্সেস, তোমরা সেন্টেন্সের মধ্যে শর্ত প্রয়োগ করতে পারবে। মেক সিমিলার সেন্টেন্সেস, তোমরা একই ধরনের বাক্য তৈরি করতে পারবে। কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট সেন্টেন্স, একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পন্ন করতে পারবে। তাহলে আমরা গঠনটা যদি পুরোটা লিখি, এ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 যদি থাকে, অর্থাৎ ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস একটা হ্যাভ প্লাস একটা V3 থার্ড স্টেজ অফ ভার্ব, এরপর অন্যান্য অংশ থাকলে সেগুলো বসবে, লাস্টে একটা ফুল স্টপ বসবে। তাহলে থার্ড কন্ডিশনালের গঠন কি বলো তো? থার্ড কন্ডিশনালের গঠন হচ্ছে এ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তারপরে যদি অন্যান্য অংশ থাকে সেগুলো থাকবে, এবং এই পরাধীন ক্লোজটা যেখানে শেষ হবে সেখানে একটা কমা অবশ্যই দিতে হবে। পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট অর্থ অনুসারে, এবং তারপরে একটা হ্যাভ। এই হ্যাভ মানে হ্যাভি, কখনো হ্যাজ না, কখনো হ্যাড না, কারণ উড কুড মাইট এগুলো মডাল, মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কিছু বসতে পারে না। তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 যদি হয়, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, যদি তুমি আমায় দাওয়াত দিতে। দেখো ইফ আছে, সাবজেক্ট আছে, হ্যাড আছে, V3 আছে, তাহলে এটা থার্ড কন্ডিশনাল, এটা ইম্পসিবল কন্ডিশনাল, এটা পারফেক্ট কন্ডিশনালও বলা চলবে। তাহলে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই, তারপরে অর্থ অনুসারে আমরা লিখলাম উড, একটা দেবো হ্যাভ, আর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সর্বদা V3 বসে, যাওয়া ইংরেজি কি গো, তাহলে এখানে হবে গন। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন, এর মানে হচ্ছে যদি তুমি আমায় দাওয়াত দিতে তাহলে আমি যেতাম, কিন্তু মনে মনে ধরে রাখতে হবে যে তুমি দাওয়াত দাওনি, তাই আমার যাওয়া সম্ভব নয় বা সম্ভব হয়নি। তাহলে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন। আমি কুড হ্যাভ গন বা মাইট হ্যাভ গনও লিখতে পারতাম। উড হ্যাভ গন বা কুড হ্যাভ মাইট হ্যাভ গনের অর্থটা একটু ভিন্ন হতো, বাট গ্রামার ঠিক থাকতো। এখন এই জাতীয় যদি আরও বাক্য বানাতে চাই, যেমন ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, যদি আমি একটা ধনী লোক হতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। আচ্ছা, যদি আমি বলি ইফ আই হ্যাড হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইফ আই হ্যাড হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই উড হ্যাভ
fly, flew, flown, right? I would have flown in the sky at large. স্বাধীনভাবে আমি আকাশে উঠতে পারতাম যদি আমার পাখির মতো ডানা থাকতো। এখানেও ঘুরিয়ে লেখা যাবে, পরের অংশ আগে লেখা যাবে, আগের অংশ পরে লেখা যাবে, সেক্ষেত্রে কমাটা হবে না। অর্থাৎ স্বাধীন ক্লোজ যদি আমরা আগে লিখি, পরাধীন ক্লোজ পরে লিখি, সেক্ষেত্রে কমাটা হবে না। তাহলে এটা দিয়ে তোমরা বানানোর চেষ্টা করবে। আমি যদি বলি আমার দাদা যদি আজ বেঁচে থাকতো তার বয়স 120 বছর হতো, আসলে দাদা বেঁচে নেই অনেক বছর, আর এখন এটা পসিবল না, মৃত মানুষ জীবিত হবে না। এই ইম্পসিবল কন্ডিশনালের ক্ষেত্রে, এই অসম্ভব কন্ডিশনালগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব থার্ড কন্ডিশনাল বা ইম্পসিবল কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল, অসম্ভব বস্তুগুলোকে। যে যদি আমার দাদা বেঁচে থাকতো, ইফ মাই গ্র্যান্ডফাদার হ্যাড বিন অ্যালাইভ, ইফ মাই গ্র্যান্ডফাদার হ্যাড বিন অ্যালাইভ, হি উড হ্যাভ বিন 120 years old. If my grandfather had been alive, he would have been 120 years old. এইভাবে প্রচুর পরিমাণে বাক্য তৈরি করতে হবে। এবং মজার ব্যাপার, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রেও ঘুরিয়ে লেখা যাবে। অর্থাৎ এই ইফের পরিবর্তে আমরা যদি এই হ্যাডটাকে আগে নিয়ে আসি, অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, অন্যান্য অংশ পরের অংশে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট সহ হ্যাভ প্লাস V3। অর্থাৎ এখানে খেয়াল করো, সেকেন্ড কন্ডিশনালে হ্যাড আগে আসতে পারে, থার্ড কন্ডিশনালেও হ্যাড আগে আসতে পারে। পার্থক্য হচ্ছে যখন সেকেন্ড কন্ডিশনালে হ্যাড আগে আসবে তখন আর কোনো ভার্বের রূপ থাকবে না, অন্য কোনো ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে না। কিন্তু থার্ড কন্ডিশনালে যখন হ্যাড আগে আসবে তখন অবশ্যই তারপরে একটা V3 থাকবে, কারণ হ্যাড প্লাস V3 না দিলে পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সটা হবে না। তাহলে এখানে আমি যেটা লিখেছি, যদি তুমি আমায় দাওয়াত দিতে আমি যেতাম, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ গন, এটাকে ঘুরিয়ে লেখা সম্ভব কিভাবে? হ্যাড ইউ ইনভাইটেড মি আই উড হ্যাভ গন, had I been the king of this country I would have helped the poor people, had I been the king of this country, আমি জানি এটা রাজতন্ত্র না, ইটস নট এ কিংডম, এটা কোনো রাজ্য নয়। তারপরে আমি বলছি যে যদি আমি এদেশের রাজা হতাম আমি দরিদ্র লোকদেরকে সাহায্য করতাম, যদি আমি রাজা হতাম দরিদ্র লোকদেরকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড বিন দ্য কিং অফ দিস কান্ট্রি আই উড হ্যাভ হেল্পড দ্য পুর, আমি যদি দেশের শিক্ষামন্ত্রী হতাম শিক্ষা পদ্ধতিকে আরও সহজ করে তুলতাম। যদিও তারা অনেক দক্ষ, তারা চেষ্টা করছে অনেক সহজ করে তুলতে, জাস্ট এটা তো ইম্পসিবল কন্ডিশনাল, অর্থাৎ এটা তো সম্ভব নয়, এটা বোঝানোর জন্য। ইফ আই had been the education minister of this country I would have made the education sector more easier. এইভাবে প্রচুর পরিমাণে বাক্য করা সম্ভব। এ হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। তোমরা একটু গঠনটা বলো, দেখো পরাপর তিনটা গঠন চলে এসছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তোমরা যদি এখন গঠনটা একটু বলতে পারো এবং এই গঠনে আরও বাক্য তৈরি করতে পারো বাংলা অর্থে সাথে মিল রেখে, তাহলে এটা কার্যকর হবে। এখানে মনে রাখবা থার্ড কন্ডিশনালে আবার এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অর গঠন, থার্ড কন্ডিশনালে একটা অর বা অথবা গঠন হতে পারে, সেটা কি? হ্যাডটাকে আগে নিয়ে আসবা, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, পরবর্তী অংশ যা আছে তাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল হওয়ার পরেও আরও একটা কন্ডিশনাল রয়ে যায় যেটার নাম জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল বলতে কি বুঝি? মজা করে আমি সেদিন বলেছিলাম জিরো কন্ডিশনাল হচ্ছে রসগোল্লা কন্ডিশনাল। রসগোল্লা কন্ডিশনাল আসলে কি? রসগোল্লা কন্ডিশনাল হচ্ছে আসলে রসগোল্লা কন্ডিশনাল নামে বইয়ে কিছু লেখা নেই, আমরা ফান করে বলে থাকি যাতে তোমাদের মনে থাকে। জিরো কন্ডিশনাল হচ্ছে সেই কন্ডিশনালস যেই কন্ডিশনালে একটা শর্ত সাধারণভাবে প্রযোজ্য হলে আর একটা সাধারণভাবেই প্রযোজ্য হয়। অর্থাৎ এক অংশ যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, গাণিতিক সূত্র, বৈজ্ঞানিক তত্ত্ব, এই টাইপের কোনো কিছু প্রকাশ করে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্টস, ম্যাথমেটিক্যাল থিওরি এটসেট্রা, এইগুলো যদি প্রকাশ করে থাকে তাহলে এক অংশ প্রেজেন্ট হলে আরেক অংশ প্রেজেন্ট হয়। অর্থাৎ ইফের অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ প্রেজেন্ট হয়, ইফের অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ প্রেজেন্ট হয়। কোথায়? জিরো কন্ডিশনালে। এই জন্যই জিরো কন্ডিশনাল বলা হয়। অর্থাৎ আমি বললাম যদি তুমি 2 আর 2 যোগ করো তাহলে তুমি 4 পাবে, পাবেটা ফিউচারে মনে হয় কিন্তু এটাকে প্রেজেন্টে করা যাবে। যেমন জিরো কন্ডিশনাল যেটা একটু খেয়াল করি, জিরো কন্ডিশনালটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ডট ডট ডট, বাকি অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ প্রেজেন্ট টেন্স। ক্ষেত্রভেদে এই V1টার পরিবর্তে এখানে একটা ক্যান অথবা একটা মে আসতে পারে, প্লাস V1 হতে পারে। যেমন যদি তুমি অসুস্থ হও তাহলে ডাক্তারের কাছে যাও, ইফ ইউ আর ইল গো টু আ ডক্টর।
ইফের সাথে প্রেজেন্ট, পরবর্তী অংশ প্রেজেন্ট। ইফের সাথে প্রেজেন্ট, পরবর্তী অংশ প্রেজেন্ট। যদি তুমি কি বলে যে চিরন্তন সত্য কি হয়, যেমন যদি সকাল হয় তবে সূর্য ওঠে, যদি সকাল হয় তবে সূর্য ওঠে, এটার চিরন্তন সত্য। তাহলে আমরা বলতে পারি ইফ ইট বিকামস মর্নিং দ্য সান রাইজেস। এখানে বলা লাগবে না দ্য সান উইল রাইজ, ফিউচার বলতে হবে না, ইফের সাথে প্রেজেন্ট, পরবর্তী অংশ প্রেজেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের কন্ডিশনাল নিয়ে আলোচনা। এই ক্লাসটা আমার আগেও ছিল, যদি কারো কাছে শেয়ার করা থাকে সেটা আপনারা দেখে নেবেন। আর যদি কেউ আগের ক্লাসটা না পেয়ে থাকে এটা দেখতে পারেন, এবং এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এটা আপনার কাজে না লাগলেও আপনার কোনো ছোটো ভাই ছোটো বোন অথবা আপনার এলাকার কেউ, পাড়া প্রতিবেশী, ফেসবুকের ফ্রেন্ডস, যারা শিক্ষার্থী, যারা স্টুডেন্টস, তাদের জন্য কাজে লাগবে। হোক সে ষষ্ঠ শ্রেণীর বা অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ডিগ্রি, অনার্স, যে কোনো শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দিস ক্লাস উইল বি ভেরি ইফেক্টিভ, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু শেয়ার দিস ভিডিও অ্যাজ মেনি টাইমস অ্যাজ you can. And at last I would like to render a great thanks to the authority of Vanga Virtual School, because they have arranged this incredible platform so that students don't have to sit idly in this COVID-19 situations, and they can continue their study staying at their home by using a cell phone or a tab or tablet computer or laptop computer or any other device that can be connected to internet. ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো ডিভাইসের মাধ্যমে যাতে শিক্ষার্থীরা এই তাদের পড়াশোনার কার্যক্রমটা চালিয়ে যেতে পারে, এজন্য যে কর্তৃপক্ষ কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং এই পর্যন্ত আমাদের ক্লাসটা শেষ, বাড়ির কাজ দেওয়ার পালা। বাড়ির কাজ হচ্ছে মেক সিমিলার সেন্টেন্সেস। হোমওয়ার্ক কি করবা? 1 নাম্বার, মেক at least 20 sentences, similar sentences, কমপক্ষে 20টা একই ধরনের বাক্য তৈরি করবা। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে keep practicing until you get your desired fluency। যতক্ষণ পর্যন্ত না তুমি অনর্গলভাবে বলতে পারো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করো, এবং কমপক্ষে 20টি বাক্য তৈরি করো এক জাতীয়। যদি তুমি আরও পারো, ফার্স্ট কন্ডিশনাল দিয়ে 20টি, সেকেন্ড কন্ডিশনাল দিয়ে 20টি, থার্ড কন্ডিশনাল দিয়ে 20টি, তাহলে 60টি বাক্য তৈরি করো এবং এগুলিকে চর্চা করো, মাঝে মাঝে রিভিশন করো, মাঝে মাঝে রিভাইজ করো, একটু প্র্যাকটিস করো, আর প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করার চেষ্টা করো। এবং মনে রাখবা, কমপ্লিটিং সেন্টেন্সের যদি এখানে আসে তাহলে এরকম এক অংশ দেওয়া থাকলে অন্য অংশ দিয়ে তোমার সম্পন্ন করতে হবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দ্য ভিডিও সো দ্যাট স্টুডেন্টস আর মেনি স্টুডেন্টস ক্যান বি I'm sorry, just share the video so that many students can get help from this class. Okay, so thank you very much. That's all for today. Assalamu alaikum. Have a good day.